আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। ক্ষমতায় থাকা নয়, সংস্কারের লক্ষ্য, নিউ ইয়র্ক টাইমকে বললেন ডক্টর ইউনুস। শেহবাজের সঙ্গে বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে সহযোগিতার আহ্বান। চ্যানেল আইয়ের 5 পরিচালকের বিরুদ্ধে করা ফারজানা বারুনিয়ার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। চাঁদাবাজির অভিযোগ করেননি বলেও মন্তব্য। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত। রাজধানীতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের দুর্ভোগে নগরবাসী। ঘাসবন, ঝোপঝাড় ও উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় নষ্ট হচ্ছে বাবুই পাখির আবাসস্থল। আশঙ্কাজনক হারে কমছে সংখ্যা। এবং অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন সাকিব। দেশে ফিরে বিদেশে যাওয়ায় বিসিবির সহযোগিতা কামনা। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাজশাহীতে নব থিয়েটারের আয়োজনে 3 দিনের এস্ট্রোবিজ্ঞান মেলার খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঠিক কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে তার নির্দিষ্ট সময় উল্লেখ না করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি কখনো ক্ষমতা আঁকড়ে থাকতে চান না। দ্য নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কারই বর্তমান সরকারের সবচেয়ে বড় এজেন্ডা। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান ডক্টর ইউনুস। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী চকর মালিথা। জাতিসংঘ অধিবেশনে ব্যস্ত সময়ের মধ্যেই বিশ্বখ্যাত গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড ইভেন্টে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। আন্তর্জাতিক ক্লাইমেট করেসপন্ডেন্ট সৌমেনী সেনগুপ্তের নেয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন, সংস্কার, জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রায় আধা ঘন্টা কথা বলেন। The whole theme of the government that we inherited from the student movement and the student revolution that just took place, which brought us into the power, is reform. We don't want to go back to what has happened to Bangladesh until August 5 this year. So the way they express it is that we push the reset button, done, build a new Bangladesh. So we are not inheriting things from our past. Okay. We build it completely new. So that's the task. Reform is the big agenda for us in every sector, because we have inherited devastated economy, devastated institution, destroyed the structures everywhere, policies. So we have to go build again in a new format. উঠে আসে বিগত সরকারের সময়ের সংগঠিত হত্যাকাণ্ড ও বিচার প্রসঙ্গ। Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't be? If she has created crime, she should be extradited and brought to justice. You are just pleading the justice, she should be facing the justice too. প্রশ্ন ছিল সংস্কার পরবর্তী কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিবে অন্তর্বর্তীকালীন সরকার। So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think these can be done,
it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months, did you say? I have no idea how much time. Is there any chance that you would run for office? Do I look like someone who will run? I'm not in the running business at all. There is a chance that you would run for office? No way, no way. That's not me. উন্নত দেশগুলোর উদাসীনতায় জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সামগ্রিকভাবে সকলের স্বার্থে উদ্যোগ নিতে বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবার শুধু মাইক্রোক্রেডিট ও সামাজিক ব্যবসার জনক বা নোবেল লরিয়েট হিসেবে নয়, এবার পৃথিবীর রাজধানী খ্যাত নিউ ইয়র্ক শহরে প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতির মাত্রাটি পুরোপুরি ভিন্ন এবং এর মধ্যেই তিনি এভাবেও সফল হয়েছেন। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। চ্যানেল আই প্রতিনিধি রাশেদ আহমেদের সহযোগিতায় যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা। তার আরেকটি রিপোর্ট দেখুন। জাতিসংঘ অধিবেশনে এবারের আকর্ষণ যেমন নতুন বাংলাদেশ, তেমনি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সরকার প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঘিরেও আলোচনার কমতি নেই। বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা প্রফেসর ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেছেন। সেই ধারাবাহিকতায় সফরের তৃতীয় দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। We are very keen to improve relationship between the two brotherly countries, and we look forward to increasing cooperation on all levels between Bangladesh and Pakistan. নতুন বাংলাদেশ গড়ার পথে পাকিস্তানের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। আপনি জানেন সার্কের সামিট হচ্ছে না 2014 সালের পরের থেকে, এবং প্রফেসর ইউনূসের একটা ভিশন হচ্ছে সার্ককে আবার রিভাইভাল করা এবং সার্ক যাতে এই সাউথ এশিয়ার যে 170-80 বা 200 কোটি, প্রায় 200 কোটি লোকের যে মানুষের যেন কণ্ঠস্বর হিসেবে এমার্জ করে। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টর্ক, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়া সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং দাতা সংস্থার প্রধানরা। এ যাবৎকালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণের বিবেচনায় এবারের অধিবেশন অনেক বেশি তাৎপর্যপূর্ণ। বিশেষ করে এবারের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব সবচেয়ে শক্তিশালী। বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। অন্তর্বর্তী সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছে তাতে সহজ শর্তে $350 কোটি ঋণ দেবে বিশ্ব ব্যাংক। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই ঘোষণা দেন। ঘোষিত ঋণের মধ্যে অন্তত $200 কোটি হবে নতুন ঋণ। বাকি $150 কোটি ঋণের যোগান আসবে বিদ্যমান কর্মসূচির অর্থ পুনর্ব্যবহারের মাধ্যমে। অন্তর্বর্তী সরকার যে সংস্কার কর্মসূচি নিয়েছে সেই উদ্যোগে বিশ্ব ব্যাংককে পাশে থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাঙ্গা দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতার বিষয়েও আলোচনা করেন। নেপাল এবং ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত এবং বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে পেতে পারে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কুষ্টিয়ার কুমারখালীতে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড হয়েছে। দুপুর পর্যন্ত ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে বৃষ্টির কারণে সৃষ্ট জলবদ্ধতা ও যানজটের দুর্ভোগের শিকার হচ্ছে নগরবাসী। প্রিয় দর্শক, দেখুন জাকিয়া আক্তারের রিপোর্টে। রাজধানীতে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, নিয়মিত যানজটের পাশাপাশি বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতায় নাকাল নগরবাসী। অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়।
বৃষ্টিতে গণপরিবহনের সংখ্যা কম ও যানজট ছিল রাজধানীর বেশিরভাগ সড়কে। বাচ্চাদের নিয়ে যেতে অনেক কষ্ট হয়েছে, রিক্সা পাওয়া যায় না, তারপর পানি উঠে যায় অনেক জায়গায়, অনেক কষ্টে ভিজে তারপর আসা লাগছে। ভাড়া হালকা কিছু তো বেশি নেওয়া নেই লাগে, বুঝেন না, যেহেতু পরিশ্রম হয় আমাদের। 30 মিনিটের ভিতরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, কোচিংয়ে যাইতে পারিনি, বৃষ্টি এত পরিমাণে ছিল। ঢাকা শহর মানেই হলো জ্যামজট, আর বৃষ্টি হলে একটু বেশি, তারপরেও চলছে আর কি। অনেকক্ষণ সময় নিয়ে বের হয়েছি, কিন্তু তারপরও এসে ক্লাস পাইনি। ঢাকার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি কুমারখালী, কুষ্টিয়া জেলা কুমারখালীতে 104 মিলিমিটার বৃষ্টি, আর রাজশাহীতে 101 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর ঢাকাতে আমরা সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টা আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি 44 মিলিমিটার। আর সকাল 6টার পরে দুপুর 12টা পর্যন্ত 26শে সেপ্টেম্বরে আমরা আরও 43 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি ঢাকাতে। শুক্রবার বৃষ্টি কমবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে তীব্র তাপদাহ আর এই মৌসুমে ফিরবে না। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন কথা বলার স্বাধীনতা আছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বললেও কেউ আয়না ঘরে বন্দী করে রাখে না। রাজধানীর মাতোয়ালে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সৈকত চন্দ্র দে এবং পারভেজের পরিবারের সাথে সাক্ষাতের সময় রিজভী বলেন, কথা বলার স্বাধীনতার জন্যই 17 বছর লড়াই করেছে বিএনপি। এ সময় ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, আতিকুর রহমান রুমন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ছিলেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে আপনারা জানেন যে বিএনপি সহ সমস্ত পরিবেশবাদী মানুষরা এটার বিরোধিতা করেছিল, যে এইটা হলে পরে কয়লা পুড়িয়ে এই বিদ্যুৎ কেন্দ্র হলে পরে আমাদের যে সুন্দরবন, আমাদের এটা হচ্ছে অক্সিজেন, আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা, সেটা ধ্বংস হতে থাকবে। সেই আলামত শুরু হয়েছে। এর এমডি, বড় বড় কর্মকর্তা সব ভারতের, এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, এবং প্রায় প্রতিদিনই একদিন দুই দিন পর পর এটি নষ্ট হয়ে যায়। রুহুল কবির রিজভী বিএনপি নেতা কথা বলছিলেন। আবাহন বাংলার সুপরিচিত পাখি বাবুই। চোরের মতো দেখতে ছোট আকারে এই পাখি দেশের প্রায় সব জায়গাতেই দেখা যায়। তবে ঘাস, বন, ঝোপঝাড় এবং উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় নষ্ট হচ্ছে বাবুই পাখির আবাসস্থল। এতে বংশবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়, আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে বাবুই পাখির সংখ্যা। প্রিয় দর্শক, বাবুই পাখি নিয়ে দেখুন আফরোজা হাসির একটি প্রতিবেদন। নিজ হাতে গড়া মোড়, কাঁচা ঘর খাসা, বাংলার সদাচঞ্চল নিষ্ঠাবান বুনন শিল্পী হিসেবে পরিচিত বাবুই পাখিকে দেখেই এই কবিতা লিখেছিলেন রজনীকান্ত সেন। মূলত শহরের তুলনায় গ্রামাঞ্চলেই বেশি দেখা যায় বাবুই পাখি। ফসলি জমির কাছাকাছি খোলা জায়গা কিংবা চরাঞ্চলের ঘাসবনে দল বেঁধে বিচরণ করে এরা। দেশে বাংলা বাবুই, ডোরা বাবুই ও দেশি বাবুই, এই 3 প্রজাতির বাবুই পাখির বসবাস। দুর্লভ প্রজাতির মধ্যে রয়েছে বাংলা বাবুই বা কালো বুক বাবুই। পুরুষ ও স্ত্রী পাখির দেহের রঙে পার্থক্য দেখা যায়। প্রজননকালে পুরুষ পাখির মাথা হলুদ, ঘাড় ধূসর কালো, বুকে চওড়া কালো দাগ দেখা যায়। দাগি বাবুই বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে ডোরা বাবুই নামেও পরিচিত। এরা সাধারণত পাহাড়ি এলাকা এবং জলাশয়ের আশপাশে নলখাগড়া বা কাশবনে বেশি বিচরণ করে। বাবুই পাখির ঠোঁট বেশ মোটা ও শক্ত। তৃণভূমি বা ফসলের মাঠে এরা খাবারের সন্ধান করে। সাধারণত ঘাসবীজ, শস্যদানা ও কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে বাবুই পাখি। সুন্দর ও সুনিপুণভাবে ঘর তৈরি করতে পারে বলে এরা তাঁতি পাখি নামেও পরিচিত। গ্রামাঞ্চলে তাল বা খেজুর গাছে ঝোলানো দৃষ্টিনন্দন ও মোহনীয় বাবুইয়ের বাসা সবারই মন কেড়ে নেয়।
বাসা বানাতে বাবুইয়ের ধৈর্য, একাগ্রতা এবং কারিগরি জ্ঞান অতুলনীয় ও অনুকরণীয়। বাবুই পাখির শিল্পগুণ মুগ্ধ করে সবাইকে। তবে তালগাছ সহ আবাসস্থল ধ্বংস হওয়ায় বাবুই পাখির বাসা হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলা থেকে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এসব পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে এদের খাবার ও বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তবেই এরা বংশ পরম্পরায় টিকে থাকবে আমাদের প্রকৃতির অলংকার হয়ে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চমৎকার। প্রিয় দর্শক, বাবুই পাখি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সুষ্ঠু প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে পরিকল্পনা ও কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, টেকসই উন্নয়নে নিশ্চিত এবং পরিবেশ বান্ধব দেশ গড়তে প্লাস্টিক বর্জ্যকে গ্রিন এনার্জিতে পরিণত করতে সঠিক উদ্যোগ এবং গবেষণার বিকল্প নেই। বিস্তারিত দেখুন আলিম আল রাজি রিপোর্টে। ঘুরছে অর্থনীতির চাকা, এগিয়ে চলছে সভ্যতা। উৎপাদন কার্যক্রম থেকে শুরু করে গৃহস্থালী কার্যকলাপ সব ক্ষেত্রেই তৈরি হচ্ছে নিয়ন্ত্রণহীন প্লাস্টিক বর্জ্য। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে দূষণ যেমন ছড়াচ্ছে, তেমনই নিশ্চিত হচ্ছে না এই খাতে শ্রমিক অধিকার ও মানসম্মত জীবনমান। এমন পরিস্থিতিতে উপযুক্ত চাকরি, অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রহ এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সেক্টরের জন্য শ্রম অধিকার নিশ্চিতে রাজধানীতে গোলটেবিল বৈঠক। অনানুষ্ঠানিক বর্জ্য শ্রমিকদের অধিকার ও সুযোগ নিশ্চিতের পাশাপাশি টেকসই ও পুনঃপ্রক্রিয়াকরণ প্লাস্টিক অর্থনীতি বৃদ্ধির রূপরেখা। We can contribute more for the informal waste workers to have their dignified life. শুধু পরিকল্পনাই নয়, যথাযথ গবেষণা ও সচেতনতার পাশাপাশি কার্যকর উদ্যোগে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। Still we are struggling after 2002 the ban, and after 22 years still we are talking, so that is not the solution. Banning is not the solution, what I believe. We must have to develop a system. If we don't do it, I think it will be very difficult to sustain. Informal segregation is happening. We are failing in all type of segregation. We have taken lot of pilot projects. Basically that was ended up with no result. We have to do something. We have to plan something. We have to generate some rules and regulations what we can do. এই খাতের উন্নয়নে তৃণমূল পর্যায়ে উদ্যোগ, গবেষণা এবং অবাধ তথ্য আদান প্রদানে গুরুত্বারোপ করা হয়। When you collect the plastic, it can look like a huge volume, but when you start segregating the food component and the soil that has been mixed up with it, actually the actual volume in the end becomes very low. So from the segregation perspective, we need to actually create institutionalize the practice of segregation starting from the school level. তথ্য বলছে বছরে দেশে প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয় 5.6 মিলিয়ন টন। সঠিক উদ্যোগে পরিবেশ ও শ্রমিকদের জীবনমান যেমন উন্নয়ন হবে, তেমনই সমৃদ্ধি আসবে অর্থনীতিতে। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। দেশের হয়ে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে খেলতেই জাতীয় দল থেকে অবসর ঘোষণার পরিকল্পনা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জুনে টি-20 বিশ্বকাপ ছিল দেশের হয়ে তার শেষ আন্তর্জাতিক টি-20তে অংশগ্রহণ। অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে এবং ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন ট্রফি খেলে ওডিআই ক্রিকেটকে বিদায় নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন 37 বছর বয়সী সাকিব আল হাসান। রিপোর্টে আরও জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। দেশের হয়ে 17 বছর 3 ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলা সাকিব আল হাসান কবে অবসর নিচ্ছেন, সেই কৌতূহলের অবসান ঘটল। ভারতের মাটিতে টেস্ট খেলতে খেলতেই
বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন জাতীয় দল থেকে তার অবসরের পরিকল্পনা। যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি20-তে দেখছি না, মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। গত জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন সাকিব। দেশের রাজনীতিতে পট পরিবর্তন, মামলায় জড়িয়ে পড়া, শেয়ারবাজার কারসাজির অভিযোগে জরিমানা সহ নানা ঘটনায় পর্যুদস্ত তিনি। দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং পরবর্তীতে প্রয়োজনে নির্বিঘ্নে বিদেশ যাত্রার ক্ষেত্রে সরকার ও বিসিবির কাছ থেকে সহযোগিতা চেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে 3 ফরম্যাট মিলে 446 ম্যাচে প্রায় 15,000 রান ও 700 উইকেট শিকারী সাকিব কোনো আক্ষেপ বা দুঃখ নিয়ে নয়, বরং তরুণদের সুযোগ দিতে উপযুক্ত সময়ে বিদায় নিচ্ছেন বলে জানান। কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। অক্টোবরে হোম অফ ক্রিকেটে সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলবেন টাইগারদের সাবেক অধিনায়ক। এ নিয়ে বিসিবি এবং সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের কথা জানিয়েছেন বাংলাদেশের সেরা স্পোর্টিং সেলিব্রিটি। সাইদুর রহমান শামীম, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। লেবাননে এবার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। পশ্চিমা বিশ্বের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই আরও জোরদারের নেতানিয়াহুর ঘোষণা। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। চ্যানেল আইয়ের 5 পরিচালকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন ফারজানা ব্রাউনিয়া। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আইকে ব্রাউনিয়া জানান চাঁদাবাজির কোনো অভিযোগ করেননি তিনি। দ্রুততম সময়ের মধ্যে মামলা প্রত্যাহারের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আমরা জানি যে গতকাল আপনি একটি মামলা করেছেন, সেই মামলাটা নিয়ে এই মুহূর্তে আপনার অবস্থানটা জানতে চাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওনারাও বলেছেন, আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে মামলা আমরা উঠিয়ে নেব বা এটা শেষ করব। এবার আইনি প্রক্রিয়া যতটুকু সময় লাগে সেটা আমরা তার মধ্যে এটা শেষ করবো আশা করি। মামলাটা করার পর আমি হঠাৎ দেখলাম চাঁদাবাজির একটা বিষয় চারিদিকে ছড়িয়ে গেল। এই চাঁদাবাজির বিষয়ে আমার কোনো ধারণা নেই এবং শাইখ সিরাজের মতো একজন মানুষ উনি চাঁদাবাজি করবেন, এটা একটা হাস্যকর প্রোপাগান্ডা হয়েছে। কারণ আমি তো আনুষ্ঠানিকভাবে কোথাও প্রেস কনফারেন্স করিনি, তো ওনারা ছিলেন, জিজ্ঞেস করেছেন, বলেছি, আজকেও আমাকে জিজ্ঞেস করেছেন, আমি বলেছি যে আমি তো খুব ব্যথিত, আমি তো গতকাল সারা রাত কেঁদেছি যে হায় হায় এটা কি হলো, এবং আমার প্রত্যেকটা স্টেপ নড়বড়ে ছিল। প্রিয় দর্শক এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। লেবাননে অব্যাহত বিমান হামলার মধ্যেই স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে লেবাননে আরও জোরালো হামলা চালানোর কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী দফতর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক বাহিনী চলমান মহড়া পরিদর্শন করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট। এছাড়া গাজা উপত্যকা থেকে লেবানন সীমান্তে স্থানান্তর করা সাজোয়া বহরের যোদ্ধা এবং প্যারাট্রুপারদের সঙ্গে দেখা করেছেন তিনি। রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে লেবানন জুড়ে বুধবার 72 জন নিহত হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 620 জনে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক নায়ক হিটলারের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রিয় দর্শক এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এই প্ল্যাটফর্মে শীঘ্রই আসছে মঞ্চনাটক তীর্থযাত্রী। নাটকটির গল্প গড়ে উঠেছে যুদ্ধ শেষে অবসন্ন 3 সৈনিককে ঘিরে। হুমায়ুন কবিরের গল্পে নাটকটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ।
20 সেপ্টেম্বর থেকে নাট্যকেন্দ্র নাট্যদলের পরিবেশনায় তীর্থযাত্রী মঞ্চ নাটকটি আইস্ক্রিনে উপভোগ করতে পারবেন দর্শক। এবারে নিটুল টাটা বিশেষ সংবাদ। রাজশাহীতে নভ থিয়েটারের আয়োজনে 3 দিনের এস্ট্রো বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বিনোদনের মাধ্যমে বিজ্ঞান শিক্ষাই হল নভ থিয়েটারের মূল মন্ত্র। মহাকাশ সহ বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং বিজ্ঞান মনস্ক সমাজ গঠনের উদ্দেশ্যে ওই মেলার আয়োজন করা হয়েছে। এস্ট্রো বিজ্ঞান মেলায় রাজশাহীর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী শতাধিক বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। কয়েকদিনে টানা ভারী বৃষ্টি এবং জলাবদ্ধতায় আগাম শীতকালীন শাকসবজি চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পাবনার কৃষক। বৃষ্টির পানিতে মাঠ ভরা ফসল ডুবে যাওয়ায় পুঁজি হারানোর শঙ্কায় তারা। ক্ষতিগ্রস্তের প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় বাল্কহেড ড্রেজার সহ 28 জনকে আটক করেছে প্রশাসন। সহকারী কমিশনার হিল্লোল চাকমার নেতৃত্বে উপজেলার বাহিরচর এলাকায় উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর জহিরুদ্দিন আহমেদ জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুপ বালু উত্তোলন করে আসছিল। আটক 28 জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হয়েছে। নদীর বালু খেকোদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। এসিআই মোটরসে কৃষি যান্ত্রিকীকরণে যাত্রা শুরু হয় সোনালিকা ট্রাক্টর দিয়ে। এর ধারাবাহিকতায় এসিআর মোটরসের আয়োজনে সোনালিকা ডে বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন এবং মত বিনিময় সভা হয়েছে। দেশ জুড়ে 9টি প্রোগ্রামের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। প্রথমে নীলফামারী সদরে এই প্রোগ্রাম উদ্বোধন করা হয়। সার্ভিস ক্যাম্পেইন ট্রাক্টর মালিক, ড্রাইভার এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের সেলস ডিরেক্টর মোহাম্মদ আজম আলী। উপস্থিত ছিলেন মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ সেলিম সরকার, সেলস ম্যানেজার মোহাম্মদ মাহমুদ রশিদ সহ অন্যরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, নারী টি-20 বিশ্বকাপে অংশ নিতে দুবাইয়ে বাংলাদেশ দল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করতে চায় টিম টাইগার্স। চেকমেট। বাচ্চারা তো সবসময় রেডি থাকবেই, কারণ ওদের আছে 23টি পুষ্টি সমৃদ্ধ হরলিক্স। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আরো খবর নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট। মেয়েদের টি-20 বিশ্বকাপ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গেল 10 বছরে বিশ্বকাপ আসরে তিক্ত অভিজ্ঞতা থাকলেও এবার বড় লক্ষ্য নিয়েই দুবাইয়ের পথে নিগার সুলতানা জ্যোতির দল। 2014 সালের পর আবারও আয়োজক হয় লাল সবুজরা। তবে আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি। বি গ্রুপে বাংলাদেশের 2 সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও প্রতিপক্ষ হিসাবে রয়েছে স্কটল্যান্ড ও সাউথ আফ্রিকা। নবাগত তরুণ এবং অভিজ্ঞদের নিয়ে দুর্দান্ত এক দল সাজিয়েছে জ্যোতি জাহানারারা।
গ্রুপ পর্ব পেরিয়ে সেমিতে খেলার চ্যালেঞ্জিং লক্ষ্য থাকলেও ৩রা সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টি-20 বিশ্বকাপ শুরুর লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে সুপার ফ্রেশ 45 সয়াবিন তেল সংবাদ শিরোনাম আরও একবার। ক্ষমতায় থাকা নয়, সংস্কারের লক্ষ্য নিউ ইয়র্ক টাইমসকে বললেন ডক্টর ইউনুস। শেহবাজের সঙ্গে বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে সহযোগিতার আহ্বান। চ্যানেল আইয়ের 5 পরিচালকের বিরুদ্ধে করা ফারজানা বারুনিয়ার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত, চাঁদাবাজির অভিযোগ করেননি বলেও মন্তব্য। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত, রাজধানীতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটে দুর্ভোগে নগরবাসী। ঘাসবন, ঝোপঝাড়, উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় নষ্ট হচ্ছে বাবুই পাখির আবাসস্থল, আশঙ্কাজনক হারে কমছে সংখ্যা। এবং অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন সাকিব। দেশে ফিরে বিদেশে যাওয়ায় বিসিবির সহযোগিতা কামনা।